ফার্স্ট অর্ডার রেট কাইনেটিক্স পড়েছি, তাই তো? ফার্স্ট অর্ডার রেট কাইনেটিক্সে কি কি পড়েছি, যে অর্ধায়ুর মান কি করে বের করতে হয়। হুম। আর তোমার কতক্ষণ পরে একটা প্রথম ক্রম বিক্রিয়া শেষ হবে এটা আমরা পড়েছি। গ্রাফগুলোকে নির্ণয় করা শিখেছি। আজকে দুটো খুব ইম্পর্টেন্ট জায়গা শিখবো প্রথম ক্রম বিক্রিয়া থেকে, যেহেতু আমাদের সিলেবাসটা ফার্স্ট অর্ডারের সেটা ধরে ধরেই, তবু যেটাকে খুব নজর দিতে হবে যেটা হচ্ছে রাসায়নিক বিক্রিয়ার সংঘর্ষ তত্ত্ব। অ্যাকচুয়াল কোন নিয়মে রাসায়নিক বিক্রিয়া ঘটে, এই সেই সংঘর্ষ তত্ত্বগুলোকে আমাদেরকে শিখতে হবে। তার মধ্যেই একটা থিওরি যেটা খুব ইম্পর্টেন্ট, তাদেরকে আমরা বলি কলিশন থিওরি বা সংঘর্ষ তত্ত্ব। তো বলছে ধর এ আর বি বিক্রিয়া করে প্রোডাক্টে রূপান্তর হবে। তো বিক্রিয়াটা ঠিক কেমন করে ঘটে? প্রথম শর্তটা হচ্ছে বিক্রিয়কের কণাগুলোকে সংঘর্ষে লিপ্ত হতে হবে, দে মাস্ট বি কোলাইড, ধাক্কা লাগতে হবে। অর্থাৎ এ যেখানেই যাচ্ছিল মাধ্যমটাই এবং বি এসে একটা জায়গায় ওদের মধ্যে কলিশন হতে হবে। এই কলিশন হলে তবেই ওরা প্রোডাক্টে যেতে পারে, মেবি। অর্থাৎ ধাক্কা লাগলেই যে বিক্রিয়াজাত পদার্থে পরিণত হবে তেমনটা নয়। আমি এই প্রসঙ্গে একটা ছোট গল্প বলি। ধরো স্কুলের খেলার গ্রাউন্ডের একটা ধারে একটা প্রাচীর দেওয়া আছে, একটা লেভেল। প্রত্যেককে বলেছে একটাই ডিউটি, তোমাদেরকে ওই প্রাচীরটা লাফিয়ে পেরোতে হবে। তাহলে কি করি আমরা? আমাদেরকে যদি এই লেভেলটা লাফিয়ে পেরোতে হয় তাহলে মিনিমাম এই লেভেলের সমান অথবা তার বেশি উচ্চতায় লাফাতে হবে। প্রথমে এটা বুঝি। তো প্রথমে আমাদেরকে দৌড় শুরু করতে হবে এবং লাফাতে হবে, এটা একটা শর্ত, সংঘর্ষে লিপ্ত হতে হবে। তার মানে লাফালেই কি আমরা এপারে যেতে পারবো? কথাটাকে দেখো, একটা প্রাচীর আছে, প্রাচীরের হাইটটা কম বা বেশি এটা নির্দিষ্ট। নির্দিষ্ট ওই দেখবি স্কুলে লেভেল ভাগ করা থাকে স্পোর্টসে, একদম জুনিয়র গ্রুপ, সাব জুনিয়র গ্রুপ, সিনিয়র গ্রুপ, এরকম ভাগ করা থাকে। সবাইকার হাই জাম্পের দড়ির লেভেলটা সমান থাকে না, বিভিন্ন করা থাকে। যাকে যার যেমন তার জন্য নির্দিষ্ট এই লেভেলটাকে লাফ দিয়ে আমাদেরকে পেরোতে হবে। তাহলে কি কথা, প্রথম কথা আমাদেরকে দৌড় শুরু করে লাফটা দিতে হবে, এটা ফার্স্ট কাজ, সংঘর্ষে লিপ্ত হতে হবে। দ্বিতীয় কথা, আমরা লাফ দিলেই কি এপাশে আসবো কিনা, তার একটা মিনিমাম শর্ত কি না, এখানে বলছে আমাদেরকে মিনিমাম এই উচ্চতায় অথবা তার বেশি উচ্চতায় লাফাতে হবে। তো ঠিক আছে, কেউ একজন জোরে ছুটে আসছে, এসে এইখানটাতে লাফ দিচ্ছে, প্রত্যেকবার এতটা লাফ দিচ্ছে অথবা তার বেশি অব্দি লাফ দিচ্ছে, কিন্তু এইভাবে লাফটা দিচ্ছে, সোজা উপর দিকে লাফায় আর ধপ করে ওই জায়গাতেই যেয়ে পড়ে। কেন না? কেউ তো বলবে ঠিক আছে স্যার, শর্ত একটাই ছিল প্রাচীরটা সমান হাইট বা তার বেশি হাইটে লাফ, তাহলে কেন গেল না? এই যে মুভমেন্টটা ঠিক নেই, ডিরেকশনটা এখানে দেখো ঠিক নেই। যে লাফ দিচ্ছে তার কি ভুল আছে? তার এখানেতে যেটা ঠিক নেই সেটা হচ্ছে কি, সে তার ডিরেকশনটাকে ঠিক করতে পারেনি, যে সোজা লাফ দিয়ে সোজাই পড়বে না লাফ দিয়ে এই হাইটে উঠে মুভমেন্ট করতে হবে ওই দিক দিয়ে যাবার মতো। তাহলে কি পেলাম না, বিক্রিয়ক গুলোকে প্রথমে সংঘর্ষে লিপ্ত হতে হবে। তারপরে কি, যে কোনো সংঘর্ষের ফলেই প্রোডাক্ট কি তৈরি হবে? বলছে না, যে কোনো সংঘর্ষের ফলেই প্রোডাক্ট তৈরি হবে না। তাহলে কি, সেই সকল সংঘর্ষের ফলে প্রোডাক্ট তৈরি হবে, অর্থাৎ প্রত্যেকটা বিক্রিয়াতে লক্ষ্য করে দেখা গেছে কি, ধরো এই হাইটটা এ আর বি এর গড় শক্তি, এ আর বি এর গড় এনার্জি, এইদিকে আমরা এনার্জি প্লট করেছি, এন্ড এইদিকে প্লট করছি আর সি, রিয়াকশন কোঅর্ডিনেট, বিক্রিয়ার একটা চলরাশি যার সাহায্যে বিক্রিয়াটার সামনের দিকে যে এগিয়েছে সেটাকে আমরা পরিমাপ করব। এমন একটা কোনো কোঅর্ডিনেট, টাইম হতে পারে,
কোনো একটা কনসেন্ট্রেশনের চেঞ্জ হতে পারে, যার দ্বারা আমরা বুঝবো যে হ্যাঁ বিক্রিয়াটা এগোচ্ছে সামনের দিকে। তাহলে এটা এদের গড় শক্তি। প্রত্যেকটা বিক্রিয়াতে একটা নির্দিষ্ট শক্তির মান থাকে। বিক্রিয়ার প্রথম শর্ত কি বলেছে না, সংঘর্ষে লিপ্ত হতে হবে। শুধু সংঘর্ষ ঘটলেই হবে না, ওই বিক্রিয়কগুলোকে প্রত্যেকটা নির্দিষ্ট বিক্রিয়ার জন্য একটি নির্দিষ্ট এনার্জি ব্যারিয়ার আছে, ওই প্রাচীরটা প্রত্যেকটার জন্য একটা নির্দিষ্ট এনার্জি ব্যারিয়ার আছে। মিনিমাম এই ব্যারিয়ারটা সমান শক্তি নিতে হবে, মিনিমাম এই ব্যারিয়ারটার সমান শক্তি নিতে হবে, দিয়ে লাফাতে হবে বা এর বেশি শক্তি নিয়ে লাফাতে হবে। এই যে প্রত্যেকটা বিক্রিয়ার জন্য ওই যে নির্দিষ্ট শক্তির মান, এইটিকে বলা হচ্ছে সূচনা শক্তি। তাহলে কি পেলাম একটা তথ্য, যে প্রত্যেকটা বিক্রিয়ককে সংঘর্ষে লিপ্ত হতে হবে, এছাড়া যে কোনো সংঘর্ষ ঘটলেই হবে না। বিক্রিয়কগুলোকে তাদের গড় শক্তি অপেক্ষা বেশি, আমরা যে বিক্রিয়কগুলো দেখছি তাদের গড় শক্তি অপেক্ষা বেশি, এই শক্তিটা অপেক্ষা মানে সমান, এই গড় শক্তিটা থেকে বেশি মিনিমাম একটা এনার্জি জোগাড় করতে হবে। ওই প্রাচীরটার বা ব্যারিয়ারটার মিনিমাম সমান বা তার বেশি শক্তি জোগাড় করতে হয়, যেটাকে আমরা ইটিএইচ বলছি, এটাকেই বলে সূচনা শক্তি। সূচনা শক্তি, থ্রেশহোল্ড এনার্জি। তাহলে বিক্রিয়কগুলোকে সংঘর্ষে লিপ্ত হতে হবে, যে কোনো শক্তির বিক্রিয়ক হলেই হবে না, প্রতিটা বিক্রিয়ার জন্য একটা ন্যূনতম এনার্জির মান আছে, মিনিমাম এই পরিমাণ শক্তি বা তার বেশি পরিমাণ শক্তি নিয়ে সংঘর্ষে লিপ্ত হতে হবে। এই শক্তির মানটিকে বলা হয় সূচনা শক্তি। তাহলে এ বি সংঘর্ষে লিপ্ত হয়েছে, তারা সূচনা শক্তি বা তার বেশি শক্তি অর্জনও করে ফেলেছে, তাহলেও কি পারবে? তার মানে প্রাচীরটা আছে, তুমি ফার্স্টে এসে ঝাঁপ দিতে চেষ্টা করছো, এটা তোমার সংঘর্ষ। তুমি এই হাইট বা তার বেশি হাইট নিয়ে লাফাচ্ছ, এটা তোমার থ্রেশহোল্ড এনার্জি অর্জন বা তার বেশি শক্তি অর্জন। তবুও কি তুমি এইদিকেই যেতে পারবে? তার সম্ভাব্যতা কতটুকু? না, আমি যতবার লাফ দেবো আমার মুভমেন্টটা যদি সোজা বরাবর হয়, আমি সেই আগের অবস্থানেই পড়ে যাব। আমি এই সূচনা শক্তির সমান বা তার বেশি শক্তি নিয়ে যদি আমার মুভমেন্টটা ওই দিকে করতে পারি, তবে আমি ওইদিকে যাব। তেমনি যারা সূচনা শক্তির অধিকারী হয়ে সংঘর্ষে লিপ্ত হবে, যারা সূচনা শক্তির অধিকারী হয়ে সংঘর্ষে লিপ্ত হবে, তাদের মধ্যে যারা বিন্যাসগত বাধা টপকাতে পারবে। এবারে বলবি বিন্যাসগত বাধা কি না, ভাবো আমি একটা ছোট্ট এক্সাম্পল দেখাই। 2HI 2HI থেকে প্রোডাক্টে রূপান্তর হচ্ছে। কি প্রোডাক্ট হচ্ছে? H2 আর I2। তার মানে কি, দুটো HI মলিকিউলকে প্রথমে সংঘর্ষ করতে হয়েছে। এই HI মলিকিউল গুলোকে মিনিমাম থ্রেশহোল্ড এনার্জি বা তার বেশি শক্তি নিয়ে সংঘর্ষ করতে হয়েছে। বলে তাহলে কেন হবে না? তাহলে এটা খেয়াল করো, HI একটা বন্ড আর IH, যদি ধরো এই H এর সঙ্গে I এর সংঘর্ষ হয় আর I এর সঙ্গে H এর সংঘর্ষ হয়, তাহলেও সেই ঘুরে ফিরে HI তৈরি হয়ে যাচ্ছে। দেখো এই বন্ডটা ভাঙবে, H এর সঙ্গে I যুক্ত হবে, I এর সঙ্গে HI হয়ে গেল। কিন্তু যদি কেবলমাত্র HI এর সাথে HI এইভাবে সংঘর্ষে লিপ্ত হয়, HI ঠিক এই প্যাটার্নে সংঘর্ষে লিপ্ত হয়, তাহলে HI এই বন্ড ভাঙবে, HI এই বন্ড ভাঙবে এবং H2 আর I2 তৈরি হবে। তাহলে একটা কথা বুঝে দেখো তো, HI কত সিম্পল একটা মলিকিউল, তার সংঘর্ষে লিপ্ত হলেও, যদি সূচনা শক্তির অধিকারী হয়েও এরা সংঘর্ষে লিপ্ত হয়,
তাহলেও তাহলেও আমরা কি দেখতে পাচ্ছি না, প্রবাবিলিটি থাকছে, সম্ভাব্যতা, অর্থাৎ সূচনা শক্তির অধিকারী হতে হবে এবং যারা কেবলমাত্র বিন্যাসগত বাধাকে টপকাতে পারবে তারাই কেবলমাত্র প্রোডাক্টে রূপান্তর হতে পারে। তাহলে কলেজিয়ান থিওরিকে আমি একটু সংক্ষিপ্ত করি। প্রথমটা কি, বিক্রিয়ক অণুগুলিকে সংঘর্ষে লিপ্ত হতে হবে। শুধু সংঘর্ষ ঘটলেও হবে না, প্রত্যেকটা বিক্রিয়ার জন্য একটা মিনিমাম এনার্জি ব্যারিয়ার আছে। বিক্রিয়কগুলোকে মিনিমাম এই পরিমাণ শক্তি বা তার বেশি শক্তি নিয়ে সংঘর্ষে লিপ্ত হতে হবে। যারা থ্রেশহোল্ড এনার্জি বা তার বেশি শক্তি নিয়ে সংঘর্ষে লিপ্ত হবে তারা যদি বিন্যাসগত বাধাকে টপকাতে পারে তবেই তারা প্রোডাক্টে রূপান্তর হতে পারবে। এই হলো বিক্রিয়ার সংঘর্ষ তত্ত্ব। না, সংঘর্ষ তত্ত্ব অনুযায়ী এ এবং বি কে সংঘর্ষে লিপ্ত হতে হবে। তাহলে এ এবং বি বা একাধিক আছে, সংঘর্ষ হলেই কি প্রোডাক্টে রূপান্তর হয়ে যাবে? বলছে না, প্রত্যেকটা বিক্রিয়ার ক্ষেত্রেই দেখা গেছে একটা মিনিমাম এনার্জি ব্যারিয়ার আছে, সেই ব্যারিয়ারের সমান শক্তি বা তার বেশি শক্তি নিয়ে সংঘর্ষে লিপ্ত হতে হবে। তারা কেবলমাত্র সংঘর্ষে লিপ্ত হলেই প্রোডাক্টে রূপান্তর হতে পারবে না। একটা মিনিমাম এনার্জি ব্যারিয়ার প্রত্যেক বিক্রিয়ার জন্য আছে। ধরো ওয়াই অ্যাক্সিসটা আমাদের এনার্জি অ্যাক্সিস, এটা রিঅ্যাকশন কোঅর্ডিনেট আরসি, মানে বিক্রিয়াকে পরিমাপ করবে এমন একটা চলরাশি। সেটা টাইম হতে পারে, সেটা বিক্রিয়কের গাঢ়ত্বের পরিবর্তন হতে পারে, বিক্রিয়া জাত পদার্থের গাঢ়ত্বের পরিবর্তন হতে পারে, যেটা দ্বারা বুঝবো আমরা বিক্রিয়াটা এগুচ্ছে। বেশ, তাহলে এ আর বি তাদের যে গড় এনার্জি তার থেকে বেশি একটা নির্দিষ্ট শক্তি, সেই শক্তিটা মিনিমাম ওদেরকে যোগান দিতে হবে, অর্জন করতে হবে, যাকে আমরা বলবো কি না সূচনা শক্তি, থ্রেশহোল্ড এনার্জি। এই থ্রেশহোল্ড এনার্জি পেলেই কিন্তু যে প্রোডাক্ট হয় তা কিন্তু নয়। ধরো এইচআই বিক্রিয়া করে H2 এবং I2 হচ্ছে, এক্ষেত্রে কি হয় না, দুটো এইচআই মলিকিউলকে মিনিমাম একসাথে কোলাইড করতে হবে। যদি এরা কোলাইড করে এই প্যাটার্নে, এইচ এর সঙ্গে আই, আই এর সঙ্গে এইচ, তাহলে দেখ এই দিকেও এইচআই তৈরি হচ্ছে, এটাও এইচআই হচ্ছে, তাহলে কিছুই লাভ হলো না, আগে পরে একই রইলো। কিন্তু যদি এরকম হয় এইচ এর সঙ্গে এইচ আর আই এর সঙ্গে আই, তবে H2 প্লাস I2 হবার সম্ভাবনা আছে, তাই তো? তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, যে সংঘর্ষ হলেই শুধু হবে না, সূচনা শক্তি বা তার বেশি শক্তি নিয়ে সংঘর্ষ লিপ্ত হতে হবে এবং বিন্যাসগত বাধাকে টপকাতে পারতে হবে। সেই কারণেই যতগুলি মলিকিউল অংশগ্রহণ করে সবাই প্রোডাক্টে রূপান্তর হতে পারে না। এখানে আর একটা থিওরি আমাদেরকে পড়তে হবে, যেটা হচ্ছে সক্রিয়করণ শক্তির তত্ত্ব। সক্রিয়করণ শক্তির তত্ত্ব, যাকে আমরা বলি অ্যাক্টিভেশন এনার্জি। এই সেটাকে বললাম দ্বিতীয় যে থিওরিটা, সেটাকে আমরা বলছি সক্রিয়করণ শক্তি। অ্যাক্টিভেশন এনার্জি। তাহলে আমরা এটাকে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনটাকে একটু দেখি। এরপরে আমরা কি দেখতে পাচ্ছি না, একটা ওয়াই অ্যাক্সিস বরাবর আমরা প্লট করেছি এনার্জি, এক্স অ্যাক্সিস বরাবর প্লট করেছি রিঅ্যাকশন কোঅর্ডিনেট, অর্থাৎ বিক্রিয়াটার প্রোগ্রেশনটাকে আমরা এই অ্যাক্সিস বরাবর মাপবো। বেশ, এখন এইচ আর, এইচ ফর এনথালপি, এইচ আর কি, আর ফর হচ্ছে রিঅ্যাক্টেন্টস, বিক্রিয়ক, আর হচ্ছে বিক্রিয়ক। তাহলে বিক্রিয়ক গুলির গড় এনথালপি, এইচ আর, বিক্রিয়ক গুলোর গড় শক্তি, এখানে আমরা এনথালপি আকারে পরিমাপ করব, মোট যে শক্তি নিহিত থাকে।
তাহলে মোট তাপটাকে আমরা বলছি এইচ আর, বিক্রিয়কগুলির গড় এনথালপি, অ্যাভারেজ এনথালপি অফ রিঅ্যাক্ট্যান্টস। এইচপি, বিক্রিয়াজাত পদার্থগুলির গড় এনথালপি। ইটিএইচ, সূচনা শক্তি। তাহলে আমরা কি পড়লাম সংঘর্ষে তত্ত্বে? যে বিক্রিয়কগুলিকে সংঘর্ষে লিপ্ত হতে হবে। শুধু সংঘর্ষে লিপ্ত হলেই হবে না, উহাদেরকে মিনিমাম, ওদের গড় এনার্জি অপেক্ষা বেশি একটি নির্দিষ্ট শক্তির ব্যারিয়ার আছে, এই পরিমাণ শক্তি জোগাড় করতে হবে। এই শক্তির ব্যারিয়ারটিকে, বাধাটিকে আমরা কি বলি? থ্রেশহোল্ড এনার্জি, সূচনা শক্তি। তাহলে আমার বিক্রিয়কগুলোর গড় এনার্জি এই লেভেলে, তার হায়ার লেভেলে আছে থ্রেশহোল্ড এনার্জি। আমাকে মিনিমাম এই পরিমাণ শক্তি জোগাড় করতে হবে, অথবা এর থেকে বেশি শক্তি জোগাড় করতে হবে, তাই তো? তাহলে আমরা যদি গ্রাফটাকে এবারে আঁকি এখানেতে, প্রায় বেল শেপ গ্রাফের মতো, মাথাটা কিন্তু খুব একটা ফ্ল্যাটও হবে না, এরকম সুচালোও হবে না। মনে রাখবে, গ্রাফটাকে একটা পিক পয়েন্ট পাবে ঠিক এরকম। তো এনার্জি প্রোফাইল যে গ্রাফটাকে আমরা আঁকলাম, তাতে দেখতে পাচ্ছি কি এটা পাথ অফ দ্য রিঅ্যাকশন এনার্জি প্রোফাইল গ্রাফ। এইচ আর, গড় এনার্জি অপেক্ষা বেশি মিনিমাম যে শক্তিটা চাই আমাদেরকে। তাহলে আমরা যদি এটাকে লেভেল করে দিয়ে দেখি, এই হচ্ছে এইচ আর এর লেভেল। তাহলে ওকে মিনিমাম এইটুকু এনার্জি বা তার বেশি শক্তি জোগাড় করতে হবে। আর তাহলে আমরা কি বলছি না, এই যে লাল দাগ দিয়ে যেটাকে দেখালাম, এইটাকেই বলছি ই অফ অ্যাক্টিভেশন বা ডেল্টা ই অ্যাক্টিভেশন। ই অ্যাক্টিভেশনটা কি? ই অ্যাক্ট, মনে রাখবে, বিক্রিয়কগুলির গড় শক্তি অপেক্ষা বেশি। ন্যূনতম যে পরিমাণ এনার্জি সংগ্রহ করলে ওরা সূচনা শক্তির অধিকারী হয়ে বিক্রিয়া করার উপযুক্ত হয়, তাকেই আমরা বলবো সক্রিয়করণ শক্তি। বিক্রিয়কগুলির গড় এনার্জি অপেক্ষা বেশি, বিক্রিয়কগুলোর যেটা অ্যাভারেজ এনার্জি তার থেকে বেশি, মিনিমাম যেটুকু এনার্জি জোগাড় করতে পারলে ওরা সূচনা শক্তির অধিকারী হবে, সেইটুকু এনার্জিকে বলছি এনার্জি অফ অ্যাক্টিভেশন। তাহলে ই অ্যাক্ট, এটাকে বলবো আমরা সক্রিয়করণ শক্তি। প্রশ্ন আসতে পারে সক্রিয়করণ শক্তি কাকে বলে? তখন গ্রাফটি আঁকবে এবং বলবে বিক্রিয়কগুলিকে তাদের গড় শক্তি অপেক্ষা বেশি, মিনিমাম ন্যূনতম যেটুকু শক্তি জোগাড় করলে সূচনা শক্তির অধিকারী হয়, তাকেই আমরা বলবো সক্রিয়করণ শক্তি। এখানে রেড কালার দিয়ে মার্কিং করে দিয়েছি। বেশ, তাহলে ধরে নিচ্ছি আমার বিক্রিয়কগুলি সূচনা শক্তি লাভ করেছে, সক্রিয়করণ শক্তি পেয়েছে, সূচনা শক্তির অধিকারী হয়েছে, এরা বিক্রিয়া করে প্রোডাক্টে রূপান্তর হয়েছে। আমার গ্রাফ অনুযায়ী আমি ধরে নিচ্ছি যে আমার বিক্রিয়কের গড় এনথালপি অপেক্ষা বিক্রিয়াজাত পদার্থের গড় এনথালপি কম। হ্যাঁ, আমি উল্টোটাও আলোচনা করব। তাহলে আমি যদি বলি যে ছিল এতটা বেশি এনার্জিতে, এখন এতটা কম এনার্জি গেছে, বাকি এনার্জিটা কি হবে? কমে গেছে। তাহলে বাকি এনার্জিটা বেরিয়ে যাবে, মুক্ত হবে। এখন এই রিজিয়নটা কি?
এই রিজিয়নটা হচ্ছে দেখো এনথালপির পরিবর্তন, যাকে আমরা বলছি ডেল্টা এইচ। এই ডেল্টা এইচ সমান কি? ডেল্টা এইচ সমান মনে রাখবে এইচপি মাইনাস এইচ আর, বিক্রিয়াজাত পদার্থের গড় এনথালপি মাইনাস বিক্রিয়ক পদার্থের গড় এনথালপি। বিক্রিয়াজাত পদার্থের গড় এনথালপি মাইনাস বিক্রিয়ক, তাহলে এটা হচ্ছে এনথালপির পরিবর্তন, যাকে আমরা বলেছি বিক্রিয়া তাপ। ক্লাস 11 থার্মোডাইনামিক্স। বিক্রিয়া তাপ কত রকম তার নাম ছিল? দহন তাপ, বন্ধন বিয়োজন শক্তি, জারণ শক্তি, গঠন তাপ, হিট অফ ফরমেশন ইত্যাদি ইত্যাদি। এই ক্ষেত্রে কি দেখতে পাচ্ছি? এইচপি ইজ লেস দ্যান এইচআর। তাহলে এইচপি মাইনাস এইচআর ভ্যালুটা কি পাচ্ছি আমরা? নেগেটিভ, ঋণাত্মক মান পাচ্ছি। আবার যদি আমরা ভৌত তাৎপর্য দেখি, তাহলে বেশি শক্তি ছিল, এখন কম শক্তি। শক্তি তো আর ভ্যানিশ হতে পারে না, তাহলে বাড়তি শক্তিটা কি হয়েছে? তাপ রূপে মুক্ত হয়ে গেছে, বাড়তি এনার্জিটা তাপ রূপে মুক্ত হয়ে গেছে। তাই আমরা আগেও পড়েছিলাম, এখন আরেকবার বলে দিই, এক্সোথার্মিক রিঅ্যাকশনের ক্ষেত্রে, এক্সোথার্মিক রিঅ্যাকশনের ক্ষেত্রে ডেল্টা এইচটা নেগেটিভ। তাপ বর্জন করলে সিস্টেম ভ্যালুটা কি লিখতাম আমরা? নেগেটিভ। তাপ গ্রহণ করলে পজিটিভ। সেই একই জিনিস এখান থেকে পেলাম। তাহলে এখান থেকে আমরা কি কি পাচ্ছি না? একটা থিওরি পেলাম, সংঘর্ষ তত্ত্ব, থ্রেশহোল্ড এনার্জির ধারণা, সক্রিয়করণ শক্তির ধারণা, বিক্রিয়া তাপের ধারণা, এবং এই বিক্রিয়াটা কোন গ্রাফ? এটা এক্সোথার্মিক রিঅ্যাকশনের গ্রাফ। আমি এন্ডোথার্মিকটাও আঁকবো। এখানে অ্যাক্টিভেশন এনার্জির তাৎপর্যটাকে যদি আমরা আলোচনা করি, তা অ্যাক্টিভেশন এনার্জির তাৎপর্য কি? যে বিক্রিয়ার অ্যাক্টিভেশন এনার্জির বেশি মান, যত বেশি, সেই বিক্রিয়া করতে সিস্টেমকে অনেক বেশি তাপ সংগ্রহ করতে হয়, অর্থাৎ সেই বিক্রিয়াগুলো স্লো রিঅ্যাকশন। যে বিক্রিয়ার অ্যাক্টিভেশন এনার্জির মান কম, ছোট লেয়ার, সেই বিক্রিয়ার গতিবেগ অনেক বেশি, সহজেই বিক্রিয়াগুলো অ্যাক্টিভেশন এনার্জি লাভ করে বা থ্রেশহোল্ড এনার্জির সমান শক্তি পেয়ে যেতে পারে, তারা প্রোডাক্টে বেশি বেশি রূপান্তর হবে। তাহলে অ্যাক্টিভেশন এনার্জির মান বেশি হলে বিক্রিয়ার হার হ্রাস পায়, এটা আমাদেরকে নোট করতে হবে। অ্যাক্টিভেশন এনার্জির মান বৃদ্ধি পেলে বিক্রিয়ার হার হ্রাস পায়। অ্যাক্টিভেশন এনার্জি সমান আমরা লিখব ইটিএইচ, থ্রেশহোল্ড এনার্জি মাইনাস অফ এইচআর, বিক্রিয়কগুলির গড় শক্তি। থ্রেশহোল্ড এনার্জি মাইনাস বিক্রিয়কগুলোর গড় শক্তি, এটা হচ্ছে আমাদের অ্যাক্টিভেশন এনার্জির ভ্যালু। এবার দেখো, বিক্রিয়াটাকে যদি আমরা উভমুখী ভাবি, উভমুখীটা যদি বিক্রিয়াটাকে ভাবি, অর্থাৎ ডান দিক থেকে বাঁ দিক, বাঁ দিক থেকে ডান দিক, ধরো রিঅ্যাক্ট্যান্ট থেকে প্রোডাক্টে রূপান্তর হয়েছে, এই গ্রাফটা। এখানে সক্রিয়করণ শক্তির মান কত? ডেল্টা ই অ্যাক্টিভেশন, এইটা, সেটার ভ্যালু কত? ই থ্রেশহোল্ড মাইনাস এইচআর। আচ্ছা, যদি ব্যাক রিঅ্যাকশন হয়, প্রোডাক্টকে রিঅ্যাক্ট্যান্টে রূপান্তর হতে হয়, তাহলে প্রোডাক্টকে প্রথমে কি করতে হবে? এই সক্রিয়করণ সূচনা শক্তিতে পৌঁছতে হবে। বলো তো তাহলে ওর অ্যাক্টিভেশন এনার্জির ভ্যালুটা কত? তার অ্যাক্টিভেশন মানে কি, প্রোডাক্টকে যদি এই লেভেলে আসতে হয়, তাহলে দেখ এতটা আসতে হবে, অনেকটা বেশি হাইট উঠতে হবে। তাহলে সম্মুখ বিক্রিয়ার সক্রিয়করণ শক্তি, থ্রেশহোল্ড এনার্জি মাইনাস বিক্রিয়কগুলোর গড় শক্তি। আর যদি বিপরীত বিক্রিয়ার হয়, বিপরীত বিক্রিয়ার আমরা সক্রিয়করণ শক্তি বলি বিপরীত বিক্রিয়া। সেটা কি না? ই অ্যাক্টিভেশন আমরা এখানে বললাম 2, ই অ্যাক্ট 2, এই ভ্যালুটা কত আসছে দেখ, ই অ্যাক্ট 1 প্লাস ডেল্টা এইচ। এই গ্রাফ অনুযায়ী কি পাচ্ছি? বিপরীত বিক্রিয়ার সক্রিয়করণ শক্তি, এক্সোথার্মিক রিঅ্যাকশনের বিপরীত বিক্রিয়ার সক্রিয়করণ শক্তি হলো সম্মুখ বিক্রিয়ার সক্রিয়করণ শক্তি প্লাস এনথালপির পরিবর্তনের যে ভ্যালুটা, এতটা শক্তি লাভ করতে হবে, যেটা ছেড়ে দিয়েছে সেটা প্রথমে পেতে হবে, প্লাস সম্মুখ বিক্রিয়ার সক্রিয়করণ শক্তি লাভ করলে বিপরীত বিক্রিয়ার সক্রিয়করণ শক্তি হচ্ছে। তাহলে আমাদেরকে নোট করতে হবে কি
তাপমোচী বিক্রিয়ার ক্ষেত্রে সম্মুখ বিক্রিয়া সক্রিয়করণ শক্তির মান বিপরীত বিক্রিয়া সক্রিয়করণ শক্তি অপেক্ষা কম। সরি, সম্মুখ বিক্রিয়ার যে সক্রিয়করণ শক্তির মানটা এটা, হ্যাঁ, বিপরীত বিক্রিয়া সক্রিয়করণ শক্তি অপেক্ষা কম হবে এক্সোথার্মিক রিঅ্যাকশনে। নাও আমরা যদি এন্ডোথার্মিক রিঅ্যাকশনটা আঁকি গ্রাফটাকে, তাই এন্ডোথার্মিক রিঅ্যাকশনটা কি না, তাপ শোষণ করবে, তাপ শোষণ করবে। তাহলে এইটা আমাদের বিক্রিয়কগুলোর গড় এনথালপি HR, এইটা হলো আমাদের বিক্রিয়াজাত পদার্থগুলোর গড় এনথালপি HP। তাহলে গ্রাফিক্যালি কি দেখতে পাচ্ছি, HR অপেক্ষা HP এর মান বেশি। এখন এখানে বিক্রিয়াটা ঘটলো, থ্রেশহোল্ড এনার্জিও লাভ করেছে, বিক্রিয়া ঘটিয়েছে অর্থাৎ সংঘর্ষে লিপ্ত হয়েছে, থ্রেশহোল্ড এনার্জি পেয়েছিল, কার্যকরী সংঘর্ষ ঘটেছে। কার্যকরী সংঘর্ষ মানে যারা সূচনা শক্তির অধিকারী হয়, বিন্যাসগত বাধাকে টপকাতে পারে এবং প্রোডাক্টে রূপান্তর হয় যেসব সংঘর্ষের দ্বারা, তাদেরকে আমরা বলছি কার্যকরী সংঘর্ষ। সব সংঘর্ষের দ্বারা তার প্রোডাক্টে রূপান্তর হয় না, কারণ সবাই সূচনা শক্তির অধিকারী হয় না। আবার যারা অধিকারী হয় তারা হয়তো বিন্যাসগত বাধাটা টপকাতে পারে না। যারা সূচনা শক্তির অধিকারী হয়ে সংঘর্ষে লিপ্ত হয়, বিন্যাসগত বাধা টপকাতে পারে, তারাই কেবলমাত্র প্রোডাক্টে রূপান্তর হয়। তাহলে যে সকল সংঘর্ষের ফলে প্রোডাক্ট আমরা পাই সেগুলোকেই আমরা বলবো কার্যকরী সংঘর্ষ। যাকগে, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি এখানে, গ্রাফটাকে একটু খেয়াল করি। তাহলে ই অ্যাক্টিভেশন, এটা হলো আমার বিক্রিয়াটার সম্মুখ বিক্রিয়াটার সক্রিয়করণ শক্তি। এবং দেখতে পাচ্ছি কি না, এইচপি মাইনাস HR যদি আমরা করি তাহলে এই পরিমাণ এনথালপি পরিবর্তন হয়েছে। কি পরিবর্তন হয়েছে আমরা গ্রাফটাকে দেখে আগে বুঝবার চেষ্টা করি, ম্যাথমেটিক্সটাকে না দেখে আমরা গ্রাফটাকে আগে দেখব। গ্রাফে দেখতে পাচ্ছি বিক্রিয়ার পরে বিক্রিয়কগুলোর যা গড় এনথালপি ছিল, বিক্রিয়াজাত পদার্থের গড় এনথালপির মানটা বেড়ে গেছে। তাহলে বাড়তি শক্তিটা কোথা থেকে আসবে না, সিস্টেম পরিবেশ থেকে, সারাউন্ডিংস থেকে এনার্জি শোষণ করবে। শোষণ করা মানে কি বিক্রিয়া, এক্সোথার্মিক রিঅ্যাকশন। তাহলে এখানে ডেল্টা H সমান কি জানবে আমরা, না এখানে তাপ শোষণ হয়েছে। আর সিস্টেম তাপ শোষণ করলে আমরা কি বলতাম, কিউ এর সাইনটা পজিটিভ, ব্যাখ্যা করে এসো। এখানে HP গ্রেটার দেন HR, সো HP মাইনাস HR পজিটিভ রাশি, এবং বিক্রিয়াটাকে আমরা দেখতে পাচ্ছি এন্ডোথার্মিক। এন্ডোথার্মিক তাপ শোষী। তাহলে কি পেলাম, তাপ শোষী বিক্রিয়াতে বিপরীত এই বিক্রিয়কের গড় এনথালপি অপেক্ষা বিক্রিয়াজাত পদার্থের গড় এনথালপির মান বেশি হয়। এবং সম্মুখ বিক্রিয়ার যা সক্রিয়করণ শক্তি, এটা তো সম্মুখ বিক্রিয়ার সক্রিয়করণ শক্তি। আচ্ছা, বিপরীত বিক্রিয়া সক্রিয়করণ শক্তি কত না, কেন না এইখান থেকে থ্রেশহোল্ড পর্যন্ত যেতে যতটুকু শক্তি লাগবে, এবং সেটা কতটুকু একটু যদি মেপে দেখি আমরা, এইটা E1 2। তাহলে কি দেখতে পাচ্ছি গ্রাফিক্যালি, যে এন্ডোথার্মিক রিঅ্যাকশনে বিপরীত বিক্রিয়ার সক্রিয়করণ শক্তির মান সম্মুখ বিক্রিয়ার সক্রিয়করণ শক্তি অপেক্ষা কম। এক্সোথার্মিক রিঅ্যাকশনে সম্মুখ বিক্রিয়া সক্রিয়করণ শক্তি বিপরীত বিক্রিয়া সক্রিয়করণ শক্তি অপেক্ষা কম হবে। এন্ডোথার্মিক রিঅ্যাকশনে বিপরীত বিক্রিয়া সক্রিয়করণ শক্তি সম্মুখ বিক্রিয়া সক্রিয়করণ শক্তি অপেক্ষা কম হবে। বোঝা গেছে? এন্ডোথার্মিক রিঅ্যাকশনটা ডেল্টা H টা পজিটিভ, এক্সোথার্মিক রিঅ্যাকশন হলে ডেল্টা H এর ভ্যালুটা নেগেটিভ ভ্যালু আসবে।
তাহলে এখান থেকে আমাদের কি কি থিওরি পড়তে পারে? সংঘর্ষ তত্ত্ব, কার্যকরী সংঘর্ষ, সক্রিয়করণ শক্তি, গ্রাফিক্যাল ব্যাখ্যা দাও। এক মিনিট। স্যার সেটা হচ্ছে অ্যাক্টিভেটেড কমপ্লেক্স থিওরি। অ্যাক্টিভেটেড কমপ্লেক্স থিওরি। এটা মানে এটা বোঝায় এ আর বি থেকে প্রোডাক্ট হচ্ছে, এইটি আমরা খালি চোখে দেখতে পাচ্ছি। ঠিক আছে, বলছে কি প্রথমে ধরে নি এ এবং বি সংঘর্ষে লিপ্ত হলো, সূচনা শক্তির অধিকারী হয়েছে, ঠিক আছে, বিন্যাসগত বাধা টপকেছে। এই অবস্থায় যখন এরা সংঘর্ষ করছে তখন মধ্যিখানে একটা অন্তর্বর্তী দশায় পৌঁছায়। এরা একটা অন্তর্বর্তী দশায় পৌঁছায়, যে অন্তর্বর্তী দশাতে এ এবং বি এর মধ্যে বন্ধন কিছু ভাঙা গড়া হয়। আমি কয়েকটা এক্সাম্পল দিয়ে তোমাদের অ্যাক্টিভেটেড কমপ্লেক্স থিওরি ব্যাখ্যা করব। ভাঙা গড়া কিছু বন্ধন তৈরি হয়, বন্ধন কিছু ভাঙে, পুরনো বন্ধন, কিছু নতুন বন্ধন তৈরি হয়, এবং যার ফলে আস্তে আস্তে অ্যাক্টিভেটেড কমপ্লেক্স থেকে প্রোডাক্টে পরিণত হয়। তাহলে কিছু বন্ধন ভাঙবে, কিছু বন্ধন নতুন করে তৈরি হবে, দিয়ে এরা প্রোডাক্টে রূপান্তর হবে। লেটস টেক এ এক্সাম্পল। SN1 SN2 রিঅ্যাকশন, ভালো লাগবে তোমাদেরকে পড়তে। SN সাবস্টিটিউশন নিউক্লিওফিলিক। নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন। নিউক্লিওফাইল কাদেরকে বলি? ইলেকট্রন জোড় দাতা। সেটা নেগেটিভ কমপ্লেক্স হতে পারে অথবা লোন পেয়ার যুক্ত হতে পারে, যারা ইলেকট্রন জোড় দেয়। সাবস্টিটিউশন প্রতিস্থাপন। একটা এক্সাম্পল বলি, একটা যৌগ অর্গানিক এন্টিটি যার সঙ্গে একটা গ্রুপ আছে যেটা বেরিয়ে যাবে, একটা গ্রুপ আছে যেটা বেরিয়ে যাবে, তাই জন্য নাম বলা হয় এটাকে এলজি, লিভিং গ্রুপ। আর একটা নিউক্লিওফাইল আসে, এখানে দেখা যায় কি ঘটে, নিউক্লিওফাইলের সাথে এই যে কার্বন যুক্ত অংশটা, অ্যালকিল গ্রুপটা, এর বন্ধন তৈরি হবে এবং লিভিং গ্রুপটা বেরিয়ে যাবে। যেহেতু নিউক্লিওফাইল দ্বারা প্রতিস্থাপন, তাই এটাকে বলা হয় নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া, সাবস্টিটিউশন নিউক্লিওফিলিক। তাহলে কি দেখলাম, বিক্রিয়াটার আগে অ্যালকিল গ্রুপটার সঙ্গে একটা গ্রুপ যুক্ত ছিল যাকে আমরা লিভিং গ্রুপ বলেছিলাম। লিভিং গ্রুপটা নিউক্লিওফাইল দ্বারা প্রতিস্থাপিত হয়ে এরকম একটা কমপ্লেক্স অ্যালকিল গ্রুপের সঙ্গে এখন নিউক্লিওফাইলটা যুক্ত হয়েছে আর লিভিং গ্রুপটা বেরিয়ে গেছে। এটাকে দুটো ভাবে ঘটে মিনিমাম, একটাকে আমরা বলি SN1, একটাকে বলি SN2। তো যখন আমরা বলছি SN2, তার মানে সাবস্টিটিউশন নিউক্লিওফিলিক বাইমলিকিউলার, দ্বিআণবিক। এই দ্বিআণবিক তত্ত্বের ধারণাটি কোথা থেকে আসছে? বলছে যখন অ্যালকিল গ্রুপের সঙ্গে, অর্থাৎ এটা আমার একটা সাবস্ট্রেট, অ্যালকিল হ্যালাইড নিয়েছি, মিথাইল আয়োডাইড, সিম্পল জিনিস, CH3I, মিথাইল আয়োডাইড নিয়েছি, একটু বড় করে লিখছি নাও, CH3I, মিথাইল আয়োডাইড নিয়েছি। এইটাকে লক্ষ্য করে দেখা গেছে কি, যদি অ্যালকোহলীয় KOH, জলীয় KOH, তার মানে OH মাইনাস আয়ন আছে, সলিউশনের সাথে বিক্রিয়া করানো হয়, জলীয় KOH সলিউশনের সাথে বিক্রিয়া করানো হয়, তাহলে এটা পরিণত হয় মিথানলে এবং I মাইনাসটা বেরিয়ে যায়, কাউন্টার আয়নের সাথে যুক্ত হয়ে প্লাস মাইনাস যেটা থাকবে থাকবে। এটার সব থেকে থিওরিটা দেখো, বলছে কার্বনটা কি না sp3 কার্বন, সঙ্গের গ্রুপগুলো কি আছে না, সঙ্গের গ্রুপগুলো আছে হাইড্রোজেন। এই হাইড্রোজেন হচ্ছে খুব ছোট্ট গ্রুপ,
ছোট্ট গ্রুপ হওয়ায় হাইড্রোজেনের স্টেরিক হিন্ড্রেন্সের মান খুব কম। স্টেরিক হিন্ড্রেন্স মানে বাধা দেওয়া, বাধা দেয় খুব কম হাইড্রোজেন। মানে দেখো প্রত্যেকটা পরমাণুর চারপাশে তো একটা ইলেকট্রন ক্লাউড থাকে। এই ইলেকট্রন ক্লাউডটা যদি খুব বেশি বড় এলাকা জুড়ে থাকে, তাহলে এর ইলেকট্রন ক্লাউডের সঙ্গে এর ইলেকট্রন ক্লাউড এবং এর ইলেকট্রন ক্লাউডের একটা বিকর্ষণ ঘটবে, যার ফলে ইনকামিং কাউকে ওরা আটকে দেবে। সেটাকে বলে স্টেরিক হিন্ড্রেন্স। এর ইলেকট্রন ক্লাউডে যদি বিকর্ষণ হয় তাকেও আমরা স্টেরিক হিন্ড্রেন্সই বলবো। এখন এই কার্বনটা sp3 এবং খুব লেস ব্রাঞ্চ, হিন্ড্রেন্সের মান খুব কম। লক্ষ্য করে দেখা গেছে কি নিউক্লিওফাইল যে কার্বনটাই লিভিং গ্রুপ যুক্ত থাকে, ঠিক তার ব্যাক সাইড থেকে কার্বন পরমাণুকে ইলেকট্রন জোড় প্রদান করবার চেষ্টা করে। তাহলে কি হয় না, আমি একটু যদি ছোট করে বোঝাতে পারি, কার্বনের সাথে যে অরবিটালটাই আয়োডিন যুক্ত ছিল তার যে নেগেটিভ পার্টটা আছে, নিউক্লিওফাইলটাই নেগেটিভ পার্টটাই ইলেকট্রন ডেনসিটি প্রদান করবার চেষ্টা করে। আর আমরা খুব সহজ একটা জিনিস জানি, যে কোনো অরবিটালে দুটোর বেশি ইলেকট্রন থাকবে না। তাহলে এখানে তো জোড়াটা ছিল, তাহলে কি করতে হবে, কার্বনকে নিজের জোড়াটা আয়োডিনকে, নিজের এই যে জোড়াটা আয়োডিনকে দিয়ে দিতে হবে, আয়োডিন নিয়ে বেরিয়ে যাবে, ফাঁকা অরবিটাল তৈরি হবে আস্তে আস্তে, এবং সেইটাতে নিউক্লিওফাইল তার নিজস্ব ইলেকট্রন জোড় প্রদান করবে। তাহলে একটা সময় কি আসবে, কার্বনের সঙ্গে আয়োডিনের বন্ডটা খুব স্ট্রেচড হয়ে যাবে, লম্বা হবে, আস্তে আস্তে বিয়োজিত হবে, কার্বনের সাথে OH গ্রুপের বন্ডটা আস্তে আস্তে তৈরি হবে। এই যে দশাটা, এই দশাটাকেই বলা হচ্ছে ট্রানজিশন স্টেট। দেখতে ঠিক মনে হবে এটা পেন্টাভ্যালেন্ট কার্বন, কিন্তু পেন্টাভ্যালেন্ট নয়, কারণ এক্ষেত্রে কার্বনের সাথে আয়োডিনের বন্ডটা পুরোপুরি তৈরি হয় না, এবং OH গ্রুপের কার্বনের সাথে আয়োডিনের বন্ডটা পুরোপুরি বিয়োজিত হয় না, এবং OH গ্রুপের বন্ডটা পুরোপুরি তৈরি হয় না, হাফ বন্ড, ড্যাগার সাইন। এই জায়গাটাকে বলা হচ্ছে ট্রানজিশন স্টেট, অ্যাক্টিভেটেড কমপ্লেক্স। তাহলে এরা কলিশন করেছে, একটা অ্যাক্টিভেটেড কমপ্লেক্সে গেছে, তারপরে কি হলো, এই অ্যাক্টিভেটেড কমপ্লেক্সটা বিয়োজিত হচ্ছে, কার্বনের সাথে ও এর বন্ডটা তৈরি হবে, আয়ের বন্ডটা পুরোপুরি ভেঙে যাবে। বোঝা গেছে? তাহলে কি পেয়েছি না, যখন বিক্রিয়ক গুলো ধাক্কা লাগে তাদের একটা ম্যাক্সিমাম এনার্জিতে যে পৌঁছায়, মিনিমাম থ্রেশহোল্ড এনার্জি পরিমাণ, ওই এনার্জি স্টেটে যায়, ওইখানে গিয়ে ওরা বন্ড ভাঙা গড়া করে এবং আস্তে আস্তে প্রোডাক্টে পরিণত হয়। এর পরবর্তী যে জায়গাটা আসছে সেটা হচ্ছে CH3OH এবং I-। আমরা যদি ট্রানজিশন স্টেটটাকে লক্ষ্য করি তাহলে কি দেখব, ট্রানজিশন স্টেটে সাবস্ট্রেট এবং নিউক্লিওফাইল একই সাথে যুক্ত থাকে। ট্রানজিশন স্টেটে যেহেতু সাবস্ট্রেট এবং নিউক্লিওফাইল একই সাথে যুক্ত থাকে, তাই এই বিক্রিয়াটিকে বলা হয় ইউনিমলিকিউলার। তাহলে আমরা ইউনিমলিকিউলার, বাইমলিকিউলার, ট্রাইমলিকিউলার শনাক্তকরণ আর একটা কি জায়গা পেলাম, যদি একটি অণুই স্লো স্টেপে অংশগ্রহণ করে থাকে, ট্রানজিশন স্টেটে অংশগ্রহণ করে থাকে, তাহলে তার মলিকুলারিটি 1 ধরতে হবে। যদি দেখা যায় TSA ট্রানজিশন স্টেটে দুটি এন্টিটি, দুটি মলিকিউলস আমার এখানে একসাথে যুক্ত থাকে, তাহলে একসাথে কোলাইড করে, তাহলে বাইমলিকিউলার। যদি তিনজন একসাথে যুক্ত হয় ট্রাইমলিকিউলার। তাহলে এটি হলো আমাদের SN2 বিক্রিয়া। যেহেতু আমার ট্রানজিশন স্টেটে দুটো অণু একসাথে যুক্ত আছে, তাই এটাকে আমরা বলছি সাবস্টিটিউশন নিউক্লিওফিলিক বাইমলিকিউলার SN2। এর যদি আমরা গ্রাফটাকে দেখি, এই জায়গাটাতেই দেখো এই অংশটা পরিণত হয়েছে অ্যাক্টিভেটেড কমপ্লেক্সটা। ট্রানজিশন স্টেট যাকে আমরা বলছি, এই ট্রানজিশন স্টেটেই এই অ্যাক্টিভেটেড কমপ্লেক্সটা তৈরি হচ্ছে, HO কার্বন
এইচ আই, এটা এই জায়গাটাতে কি ছিল, CH3I প্লাস OH মাইনাস, রিঅ্যাকট্যান্টস গুলার এখানে কি পরিণত হয়েছে, CH3OH প্লাস I মাইনাস। তাহলে এই জায়গাটাকে আমরা কি বলেছি, টিএস, ট্রানজিশন স্টেট। ট্রানজিশন স্টেটে আমার কটা মলিকিউল আছে একসাথে, দুটো, তাই এটাকে আমরা বলছি SN2 বা বাইমলিকিউলার। মনে রাখবে সাবস্ট্রেট কার্বনের ডিগ্রি যত কম হয় SN2 রেট তত বাড়ে। এটা নিয়ে আমরা আরেকটা ক্লাস যখন হবে তখন আমরা আলোচনা করব। তাহলে এটা একটা দেখলাম অ্যাক্টিভেটেড কমপ্লেক্সের SN2 রিঅ্যাকশন, তার এনার্জি প্রোফাইল গ্রাফ। এইটা এই অংশটা হচ্ছে SN2 রিঅ্যাকশনের সম্মুখ বিক্রিয়ার সক্রিয়করণ শক্তির মান, এই জায়গাটা ই অফ অ্যাক্টিভেশন। ঠিক আছে, এটা আমাদের SN2 রিঅ্যাকশন। ওকে, টাইম আউট দিচ্ছে, তোমরা এখনই চলে এসো, আমি ফের লিংক ওই পুরনো লিংকেই দেওয়ার। সেইটা হলো আর একটা টাইপ আমরা অ্যাক্টিভেটেড কমপ্লেক্সের ক্ষেত্রে দেখি, SN1 টাইপ। ধরো ইউনিমলিকিউলার, এক আণবিক বিক্রিয়া, যখন যে বলে দিচ্ছি কি করে না, যদি দেখি যে যে কার্বনটাতে লিভিং গ্রুপটা আছে সেই কার্বনটা হাইলি ব্রাঞ্চ, পিছনের দিকে যে গ্রুপগুলো আছে R1 R2 R3 যদি বড় গ্রুপ হয়, তাহলে নিউক্লিওফাইলকে ব্যাক সাইড অ্যাটাক করতে এরা স্টেরিক হিন্ড্রেন্স প্রদান করে। অর্থাৎ এই গ্রুপগুলোর ইলেকট্রন ডেনসিটির মধ্যে বিকর্ষণ আছে, এরা নিউক্লিওফাইলকে আটকে দেয়। তখন বিক্রিয়ার পথটাই টোটাল চেঞ্জ হয়ে যায়। চেঞ্জ পথটা কি হয় না, যেহেতু ব্যাক সাইড অ্যাটাকটা আর পসিবল হয় না, তখন কার্বনের সাথে আগে লিভিং গ্রুপের বন্ধনটা ভাঙে। বন্ধনটা ভাঙলে কি হয় না, যে লিভিং গ্রুপটা থাকে এক্ষেত্রে আয়োডিন, আয়োডিন কার্বন আর আয়োডিনের বন্ধনের ইলেকট্রন জোড়টাকে নিয়ে বেরিয়ে যায়, পুরো জোড়টাকে নিয়ে চলে যায়। তাহলে হেটেরোসাইক্লিক ক্লিভেজ ঘটে, হেটেরোলাইটিক ক্লিভেজ। কার্বনটা প্লাস হয়, আইটা মাইনাস হয়, যাকে আমরা কি পাবো না, একটি অন্তর্বর্তী যৌগ তৈরি হবে, আই ইন্টারমিডিয়েট অন্তর্বর্তী একটি ক্যাটায়ন হবে। এবং মনে রেখো এইটি কিন্তু কমপ্লেক্স রিঅ্যাকশন, দেখ দুটো স্টেপে ঘটছে। তার মধ্যে লিভিং গ্রুপের সঙ্গে বন্ধনটা ভেঙে ক্যাটায়নে পরিণত হওয়াটাই হচ্ছে স্লো স্টেপ। তাহলে এখানে অন্তর্বর্তী একটা কার্বোক্যাটায়নে পরিণত হয়েছে, কার্বোক্যাটায়নটার সাথে নিউক্লিওফাইল বিক্রিয়া করে তারপরে তৈরি হলো অ্যালকোহলটা। তাহলে বিক্রিয়াটা কি, টি বিউটাইল আয়োডাইড, টি বিউটাইল আয়োডাইডের আর্দ্র বিশ্লেষণ, টি বিউটাইল আয়োডাইড আর্দ্র বিশ্লেষিত হলে আর এক্স থেকে আর ওইচ তৈরি হয়েছে। পথটা পাল্টে গেছে, যেহেতু কার্বনটা ডিগ্রিটা আলাদা, ব্রাঞ্চ গুলো আলাদা, এক্ষেত্রে দেখা গেছে কি পথটা আমাদের টোটালি ডিফারেন্ট একটা পথ। এখানে কি লক্ষ্য করছি, বিক্রিয়াটা দুটো স্টেপে হয়েছে, দুটো স্টেপের ভিন্ন ভিন্ন অ্যাক্টিভেশন এনার্জি এক্ষেত্রে আছে, এবং একটা অন্তর্বর্তী যৌগ আছে ইন্টারমিডিয়েট। এর যদি গ্রাফটাকে আমরা দেখি তাহলে দেখো দুটো পিক আছে এই গ্রাফটার। অ্যাকচুয়ালি এটা এনার্জি, এটা রিঅ্যাকশন কোঅর্ডিনেট। এই জায়গাটায় বিক্রিয়ক গুলোর গড় শক্তিটা কি, গড় শক্তিটা না Rx, আর নিউক্লিওফাইলটা এখানে আছে। কি হয়েছে না, প্রথম আর আর এক্স এর সাথে বন্ডটা লম্বা হয়েছে এবং বিয়োজিত হচ্ছে। এই জায়গাটায় যে কি হচ্ছে না, Rx এর কার্বনের সাথে আয়োডিনের বন্ডটা আস্তে আস্তে বাড়তে বাড়তে এটা সর্বোচ্চ একটা জায়গায় গেছে, যেখানে যে বন্ডটা ভেঙে গেছে, ভাঙলো। তাহলে এটা টিএস দিয়ে একটা অন্তর্বর্তী যৌগ পেলাম আই, আয়োডিনটা হলো। তাহলে প্রথমে কি হলো না, কার্বনের সাথে আরএক্স এর সাথে এই বন্ডটা বিয়োজিত হলো এই জায়গাটায় TS1। এই স্টেপটাই হচ্ছে স্লো স্টেপ, কারণ এই স্টেপের দেখ এনার্জির মানটা অনেক বেশি। স্লো স্টেপ, বন্ডটা বিয়োজিত হয়ে ক্যাটায়ন হলো, ক্যাটায়নটাকে আমরা কি বলেছি, ইন্টারমিডিয়েট আই। এই হচ্ছে সেই ইন্টারমিডিয়েট পজিশন ক্যাটায়নের সাথে। এবারে কি হবে না, আবার নিউক্লিওফাইল এসে ক্যাটায়নকে
যুক্ত হতে চাইবে তখন আবার একটু এনার্জি বাড়বে, দিয়ে এদের কি হবে, নিউক্লিওফাইলের সাথে ক্যাটায়নটার বন্ড তৈরি হবে এবং আস্তে আস্তে এসে এরা প্রোডাক্টে রূপান্তর হবে। তাহলে এটা হচ্ছে আমাদের TS2। তাহলে এখানে দুটো ট্রানজিশন স্টেট আছে, দুটো কি না, প্রথমটা হচ্ছে কার্বনের সাথে লিভিং গ্রুপের বন্ডটা ভাঙা, সেক্ষেত্রে সিস্টেমটা শক্তিটা বাড়ায়, বন্ধন বিয়োজনের সমান শক্তি অর্জন করে, যেটাকে আমরা কি বলছি, সক্রিয়করণ শক্তি এখানে অর্জন করলো, পরে পরে বন্ডটা বিয়োজনকে হলো, আস্তে আস্তে বিয়োজিত হয়ে ইন্টারমিডিয়েটে রূপান্তর হলো আই ইন্টারমিডিয়েট, এই ইন্টারমিডিয়েটের সঙ্গে নিউক্লিওফাইলের বিক্রিয়া ঘটলো, বিক্রিয়া ঘটে প্রোডাক্টে রূপান্তর হলো। তাহলে এখানে ট্রানজিশন স্টেট কটা, দুটো। পিক দেখো দুটো, খেয়াল করো প্রথম যে বিয়োজনটা হচ্ছে, প্রথম যে বিয়োজনটা, কেন এটা স্লো, এই বিয়োজনটা হবার জন্য সক্রিয়করণ শক্তি এই এতটা, আর দ্বিতীয় যুক্ত হবার জন্য কত, এইটুকু মাত্র, দ্বিতীয়টার জন্য এইটুকু, দ্বিতীয়টা বলতে ক্যাটায়নের সঙ্গে নিউক্লিওফাইল যুক্ত হওয়াটা, এতটুকু কম শক্তিতে এই বিক্রিয়াটা সম্পন্ন হবে। তাহলে কি পাচ্ছি, আরডি স্টেপ। আরডি স্টেপ কাকে বলে না, একটা কমপ্লেক্স রিঅ্যাকশনের যে স্টেপটা সব থেকে স্লো তাকেই তো আমরা আরডি স্টেপ বলি। তাহলে আরডি স্টেপে কটা অণু অংশগ্রহণ করেছে, আরডি স্টেপে মাত্র একটা অণু অংশগ্রহণ করেছে, তাই বিক্রিয়াটাকে আমরা কি বলছি, ওয়ান ইউনিমলিকিউলার। তাহলে এটা আমরা প্রাথমিক একটা ধারণা দিলাম অ্যাক্টিভেটেড কমপ্লেক্সের থিওরিটা। ক্যাটালিস্টের কাজ কি না, কারা অনুঘটক, অনুঘটক হলো সেই সকল পদার্থগুলো যারা বিক্রিয়ায় উপস্থিত থেকে বিক্রিয়ার বেগকে বৃদ্ধি করে, ক্যাটালিস্ট টু মেক ইজি, টু মেক ইজি, যারা বিক্রিয়ায় উপস্থিত থেকে বিক্রিয়ার গতিবেগকে বৃদ্ধি করে দেয় কিন্তু নিজেরা বিক্রিয়া শেষে অপরিবর্তিত থাকে, তাদেরকে আমরা বলবো ক্যাটালিস্ট। আচ্ছা, ক্যাটালিস্টের উপস্থিতিতে বিক্রিয়া হার বাড়ে কেন, ক্যাটালিস্ট কি করে, ক্যাটালিস্টের কাজটা অ্যাকচুয়ালি কি না, কোনো একটা বিক্রিয়াকে যদি আমরা গ্রাফিক্যালি বলি, কয়েকটা পয়েন্ট আলোচনা করি, মনে রাখবে। ক্যাটালিস্ট তাহলে সেই সকল পদার্থগুলো যারা বিক্রিয়ায় উপস্থিত থেকে বিক্রিয়ার বেগ বৃদ্ধি করে, এরা বিক্রিয়ার শেষে অপরিবর্তিত থাকে। দুটো পয়েন্ট হলো, মনে রাখবে একই পদার্থ সকল বিক্রিয়ায় অনুঘটকের কাজ করতে পারে না, প্রত্যেক বিক্রিয়ার জন্য কিছু স্পেসিফিক ক্যাটালিস্ট আছে, প্রতি বিক্রিয়াতে কিছু স্পেসিফিক ক্যাটালিস্ট আছে। লেট মি ড্র এ থিং, এটা আমার বিক্রিয়ক গুলোর গড় এনার্জি, এটা বিক্রিয়ার এনার্জি প্রোফাইল গ্রাফ। এটা আনক্যাটালাইজড রিঅ্যাকশন, আনক্যাটালাইজড রিঅ্যাকশন, অর্থাৎ ক্যাটালিস্ট আমরা ব্যবহার করিনি, ক্যাটালাইজড ব্যবহার করিনি। তাহলে এটা আমাদের HR সরি, আর এটা HP। ক্যাটালিস্ট কোন বিক্রিয়ার বিক্রিয়ক আর বিক্রিয়াজাত পদার্থের গড় এনার্জির কোনো পরিবর্তন করছে না। তাহলে কি না, আমরা যদি গ্রাফটাকে আরেকটু দেখি, তাহলে এটা হচ্ছে আনক্যাটালাইজড রিঅ্যাকশনের সক্রিয়করণ শক্তি। তাহলে ক্যাটালিস্ট কোনো বিক্রিয়াকে শুরুও করতে পারে না, ক্যাটালিস্ট কোনো বিক্রিয়াকে শেষও করতে পারে না, অর্থাৎ যে বিক্রিয়া ঘটে সেই বিক্রিয়ায় ক্যাটালিস্ট ইজি করে দেয়, বিক্রিয়াটাকে স্পিড আপ করে। কেমন করে, ক্যাটালিস্ট আসলে বিক্রিয়ার ওই এনার্জি ব্যারিয়ারটাকে নামিয়ে দেয়, থ্রেশহোল্ড এনার্জির মানটাকে নামিয়ে দেয়, অর্থাৎ ক্যাটালিস্ট ব্যবহার করে সক্রিয়করণ শক্তির মানটা হ্রাস পেয়ে যায়, ক্যাটালিস্ট ব্যবহার করলে সক্রিয়করণ শক্তির মানটা হ্রাস পেয়ে যায় এবং পথটা পাল্টে যায় বিক্রিয়ার। গ্রাফটাকে যদি এরকম একটা পরিবর্তন দেখবো আমরা, এই গ্রিন কালারের যে গ্রাফটাকে দিলাম, এইটা হচ্ছে আমাদের ক্যাটালিস্ট ব্যবহার করে
তাহলে ক্যাটালিস্ট ব্যবহার করলে বিক্রিয়ার সূচনা শক্তি, সক্রিয়করণ শক্তির মানটা হ্রাস পেয়ে যায়। তার ফলে আগে যতটা সূচনা শক্তি লাগছিল, সক্রিয়করণ শক্তি জোগাড় করতে হচ্ছিল, এখন ভ্যালুটা তার থেকে কমে গেছে। তাহলে এখন সম্মুখ বিক্রিয়ার সক্রিয়করণ শক্তির মানটা ব্লু কালার দিয়ে দেখালাম, হ্রাস পেয়ে গেল। তাহলে ই অ্যাক্ট এটা কি না অনুঘটক ব্যবহার না করে সূচনা শক্তি, আর ই অ্যাক্টিভেশন ক্যাটালিস্ট ব্যবহার যদি আমরা করি, ব্লু কালার দিয়ে বা গ্রিন যে গ্রাফটা দেখাচ্ছি এই জায়গাটা, তাহলে এই ক্ষেত্রে দেখ ই অফ অ্যাক্টিভেশন ক্যাটালিস্ট ব্যবহার করে, তাহলে ক্যাটালিস্ট ব্যবহার করলে কি হয়, বিক্রিয়ার সূচনা শক্তি হ্রাস পায়, তাহলে সক্রিয়করণ শক্তিটা হ্রাস পেয়ে যায়, বেশি বেশি বিক্রিয়ক সূচনা শক্তির অধিকারী হয়ে প্রোডাক্টে রূপান্তর হতে পারে। তাহলে ক্যাটালিস্ট বিক্রিয়া শুরুও করে না, শেষও করতে পারে না, ক্যাটালিস্ট বিক্রিয়ার শেষে অপরিবর্তিত থাকে। আর কি, বিক্রিয়া পথটাকেই পাল্টে যায় যাতে সক্রিয়করণ শক্তির মানটা হ্রাস পেয়ে যায়। এখানে একটি জিনিস আমাদেরকে লক্ষ্য করতে হবে, সম্মুখ বিক্রিয়া সক্রিয়করণ শক্তিও হ্রাস পেয়েছে, বিপরীত বিক্রিয়া সক্রিয়করণ শক্তিও হ্রাস পেয়েছে। আগে বিপরীত বিক্রিয়ার সক্রিয়করণ শক্তি এতটা লাগতো, এখন বিপরীত বিক্রিয়ার সক্রিয়করণ শক্তি মাত্র এইটুকু লাগে। তাহলে ক্যাটালিস্ট সম্মুখ বিক্রিয়ার হার যতটা বৃদ্ধি করে, ক্যাটালিস্ট বিপরীত বিক্রিয়ার হারও সমপরিমাণ বৃদ্ধি করে। তার মানে বিক্রিয়াটা ক্যাটালিস্ট ব্যবহার করলে অতি দ্রুত সাম্যাবস্থায় পৌঁছায়। তাহলে এটা হলো অনুঘটক ব্যবহার করে। তাহলে ক্যাটালিস্ট কি করলো, বিক্রিয়ার পথটাকেই পাল্টে দিল যাতে করে সূচনা শক্তি এবং সক্রিয়করণ শক্তি আমাদের কম লাগলো। তাহলে বিক্রিয়া সম্মুখ বিক্রিয়াটাও যত গুণ বেড়ে গেল, বিপরীত বিক্রিয়াটাও ঠিক তত গুণই বৃদ্ধি পেয়ে গেল। বিজ্ঞানী আরহেনিয়াস সংঘর্ষ তত্ত্ব বিক্রিয়া সক্রিয়করণ শক্তির সাথে বিক্রিয়া হার রেট কাইনেটিক্স এর উনি একটা সমীকরণ দিয়েছিলেন, সেটা হলো কে সমান এ ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস ই এ বাই আর টি। কেটা কি না হার ধ্রুবক, এ আরহেনিয়াস ধ্রুবক, ই এ সক্রিয়করণ শক্তি, আর টি আদর্শ গ্যাস ধ্রুবক এবং কেলভিন স্কেলে টেম্পারেচার। আরহেনিয়াস থিওরি কি বলছে, কেন টেম্পারেচার বাড়ালে বিক্রিয়ার হার বৃদ্ধি পায়। এটাকে কিন্তু আরহেনিয়াস ধ্রুবক বা ফ্রিকোয়েন্সি ফ্যাক্টর বলে। আমি এটা নিয়ে আলোচনা করব, তার আগে ব্যাখ্যা করি কেন টেম্পারেচার বাড়ালে বিক্রিয়ার হার বৃদ্ধি পায়। দুটো থিওরিতে ব্যাখ্যা করতে পারি। লক্ষ্য করো, যদি টি বৃদ্ধি পায়, যদি উষ্ণতা বাড়ে, তাহলে ইএ বাই আর টি এই মানটা হ্রাস পায়। তাহলে ই টু দি পাওয়ার মাইনাস ইএ বাই আর টির মানটা বেড়ে যায়, যেহেতু মাইনাস সাইন আছে। তাহলে টি যদি বৃদ্ধি পায়, ই টু দি পাওয়ার মাইনাস ই এ বাই আর টি বৃদ্ধি পায়।
টি বৃদ্ধি পেলে ই টু দি পাওয়ার মাইনাস ইএ বাই আর টি এই মানটা আসলে বেড়ে যায়। তাহলে যদি ই টু দি পাওয়ার মাইনাস ইএ বাই আর টির মানটা বাড়ে তাহলে কে এর মানটা বৃদ্ধি পাবে। এটা তো আমাদের ফিক্স আরএনএস ধ্রুবক, তাহলে কে এর মানটা বৃদ্ধি পাবে, কে এর মান বাড়লেই তো বিক্রিয়ার হার বৃদ্ধি পাবে। তাহলে এইভাবে আমরা বলতে পারি যে উষ্ণতা বাড়লে বিক্রিয়ার হার বৃদ্ধি পেয়ে যায়। আরেকটা ভাবে যদি আমরা ব্যাখ্যা করি, সিস্টেমের উষ্ণতা যদি বাড়ায়, বেশি বেশি বিক্রিয়ক পদার্থ সিস্টেম থেকে শক্তি সংগ্রহ করে সূচনা শক্তির অধিকারী হতে পারে। আবার আমরা জানি কাইনেটিক এনার্জি, গতিশক্তি প্রপোর্শনাল টু টেম্পারেচার। উষ্ণতা বাড়ালে বিক্রিয়কগুলোর কাইনেটিক এনার্জির মান বাড়বে, বেশি বেশি সংঘর্ষে লিপ্ত হবে। সংঘর্ষের সংখ্যা যত বাড়বে এবং যত বেশি পরিমাণ বিক্রিয়ক সূচনা শক্তি লাভ করবে তত কার্যকরী সংঘর্ষের সংখ্যা বৃদ্ধি পাবে। অর্থাৎ সংঘর্ষের সংখ্যা বাড়লো, আগে যদি 10টা হতো এখন 1000টা হচ্ছে। আর টেম্পারেচার যখনই আমরা বাড়িয়ে দিয়েছি, বেশি বেশি বিক্রিয়া তোমার সূচনা শক্তির অধিকারী হচ্ছে। আগে যদি 50টা বিক্রিয়ক সূচনা শক্তির অধিকারী হতো, এখন 1000টা বিক্রিয়ক হচ্ছে, 500টা বিক্রিয়ক হয়ে যাচ্ছে। তাহলে বেশি পরিমাণ বিক্রিয়ক সূচনা শক্তি লাভ করেছে, বেশি বেশি সংঘর্ষ হচ্ছে, কার্যকরী সংঘর্ষের মান বৃদ্ধি পাচ্ছে। তাহলেও আমরা বলতে পারি কি, উষ্ণতা বাড়িয়ে দিলে রেট বাড়বে, বেশি বেশি বিক্রিয়া জাত পদার্থে পরিণত হবে, রেট বাড়বে, রেট কনস্ট্যান্টের মান বাড়বে। এই হচ্ছে আরহেনিয়াসের থিওরিটা। এবারে এখান থেকে যেটা আমরা পড়বো উষ্ণতা গুণাঙ্ক। তাহলে আমরা কি দেখলাম, উষ্ণতা বাড়ালে রেট কনস্ট্যান্টের মান বৃদ্ধি পায়। তাহলে যদি টি কেলভিন উষ্ণতায় হার ধ্রুবক কে হয় এবং টি প্লাস 10 কেলভিন উষ্ণতায় হার ধ্রুবক কে টি প্লাস 10 হয়, তাহলে কে টি প্লাস 10 বাই কে টি এই মানটা বেশিরভাগ বিক্রিয়ার ক্ষেত্রেই প্রায় দুগুণ হয়। তাহলে 10 গুণ উষ্ণতা বৃদ্ধিতে 10 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধিতে প্রত্যেকটা বিক্রিয়ার হার প্রায় দুগুণ বেড়ে যায়। এই অনুপাতটিকেই বলা হয় কোন বিক্রিয়ার উষ্ণতা গুণাঙ্ক। তাহলে প্রতি 10 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধিতে বিক্রিয়া হার যত গুণ বৃদ্ধি পায় তাকে বলা হয় বিক্রিয়ার উষ্ণতা গুণাঙ্ক। বেশিরভাগ বিক্রিয়ার ক্ষেত্রে লক্ষ্য করে দেখা গেছে উষ্ণতা গুণাঙ্কের মান প্রায় দুগুণ হয়, 2 থেকে 3 গুণ, এটা দুগুণই ধরে নেওয়া হয়। এই সমীকরণের সুবিধা কি না, দুটি ভিন্ন উষ্ণতায় রেট কনস্ট্যান্টের আমরা মান বের করতে পারবো। দুটি ভিন্ন উষ্ণতায় রেট কনস্ট্যান্টের মান দেওয়া থাকলে অ্যাক্টিভেশন এনার্জি আমরা বের করতে পারবো। ধরি T1 উষ্ণতায় হার ধ্রুবক K1, T2 উষ্ণতায় হার ধ্রুবক K2, যেহেতু ধরে নিচ্ছি আমরা কি T2 গ্রেটার দেন T1, তাহলে K2 গ্রেটার দেন K1। এখন আমরা লিখছি দুদিকে লগ করছি, তাহলে ln K1 সমান কি পাচ্ছি, এদিকটা দেখ ln A, এদিকটা খেয়াল করব ln A বা ln A ইন্টু e টু দি পাওয়ার মাইনাস ইএ বাই আর টি 1, এটা লিখলাম। সমান কি লিখবো, ln A মাইনাস ইএ বাই আর টি। কেন, ফ্যাক্টরটা কি হবে না, ln A প্লাস ln e টু দি পাওয়ার ইএ বাই আর টি। তাহলে এই ফ্যাক্টরটা বাইরে বেরিয়ে চলে আসবে, বোঝা গেছে।
তাহলে আমরা ln k1 সমান পেলাম ln a মাইনাস ইএ বাই আর t1, এটা আমাদের 1 নম্বর। ln k2 একইভাবে সমান ln a মাইনাস ইএ বাই আর t2। তাহলে ln k1 সমান ln a মাইনাস ইএ বাই আর t1, ln k2 সমান ln a মাইনাস ইএ বাই আর t2। তাহলে দুটো সমীকরণকে আমরা পেলাম। এখন ln k2 বাই k1, তার মানে আমরা অ্যাকচুয়ালি কি করেছি, ইকুয়েশন 2 মাইনাস ইকুয়েশন 1 যদি আমরা করি তাহলে পাবো ln k2 বাই k1 সমান দেখো হচ্ছে মাইনাস ইএ বাই আর 1 বাই t1 মাইনাস 1 বাই t2 বা 2.303 log k2 বাই k1 সমান মাইনাস এক্সকিউজ, এটা প্লাস হয়ে যাবে মাইনাসে মাইনাসে, ইএ বাই আর 1 বাই t1 মাইনাস 1 বাই t2 और log k2 बाई k1 समान इए बाई 2.303 r into 1 by t1 minus 1 by t2। তাহলে দেখো যদি দুটো ভিন্ন উষ্ণতা দেওয়া থাকে, k1 k2 এর মান দেওয়া থাকে, ওই বিক্রিয়ার আমরা হার ধ্রুবকের মান সক্রিয়করণ শক্তির মান বের করতে পারবো, অথবা সক্রিয়করণ শক্তির মান দেওয়া আছে, দুটো উষ্ণতা দেওয়া আছে, কোনো একটা হার ধ্রুবকের মান দেওয়া আছে, আমরা অপরটাকে বের করতে পারবো। তাহলে এই সমীকরণটার সাহায্যে এই ধরনের প্রবলেম আমরা সলভ করতে পারবো। T1 উষ্ণতায় k1 দেওয়া আছে, T2 উষ্ণতায় k2 এর মান বের করতে বলতে পারে যদি ইএ দেওয়া থাকে, অথবা T1 উষ্ণতায় k1 বলা আছে, T2 উষ্ণতায় k2 বলা আছে, সক্রিয়করণ শক্তির মান বের করো। এই দুটো কাজ আমরা এখান থেকে করতে পারবো। দেখো আর কি পেয়েছি সমীকরণটা থেকে, k সমান a ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস ইএ বাই আর টি। তাহলে আমরা যদি বোথ সাইডে লগ ফেলে দিই বা ln নিই, তাহলে ln k সমান ln a মাইনাস ইএ বাই আর টি, বা আমরা যদি লগে এটাকে কনভার্ট করি তাহলে এটা 1 নম্বর সমীকরণ। আর একটা কি লিখছি না, লগ কে সমান লগ এ মাইনাস ইএ বাই 2.303 আর টি। এখন আমাদের একটা গ্রাফ আঁকতে দেয়, লগ কে ভার্সেস 1 বাই টি, এটা y, 1 বাই টি টা x। তাহলে প্লটটা কিসের হচ্ছে দেখো, y সমান মাইনাস mx প্লাস সি। এখানে m সমানটা কি না, m সমান হচ্ছে ইএ বাই 2.303 r, y সমান হচ্ছে ইএ বাই 2.303 r, m এর মানটা। এবং গ্রাফটা কি করব আমরা, তাহলে এটাতে দিলাম আমরা লগ কে, আর এটাই 1 বাই টি এর প্লট করলাম। এই থিটাটা পেয়ে যাবো এখান থেকে 135 ডিগ্রি, ট্যান থিটা ট্যান 135 ডিগ্রির মান হচ্ছে -1, এবং নতির ভ্যালুটা কত তাহলে এখান থেকে ইএ বাই 2.303 r। প্রশ্ন আসবে দেখবে লগ কে ভার্সেস 1 বাই টি এর গ্রাফ থেকে প্রাপ্ত
তো নতির মান একটা ভ্যালু তোমাকে দিয়ে দেবে, এই নতির মানটা তোমাকে দিয়ে দিয়েছে, তোমাকে বলবে অ্যাক্টিভেশন এনার্জির মান কত, কিছু ম্যাথস পাবে যে বিক্রিয়াটার লগ কে ভার্সেস 1/t প্লট করে আমরা নতি পেয়েছি, একটা ভ্যালু দিয়ে দিয়েছে, তাহলে সক্রিয়করণ শক্তির মান কত।